শরীরে প্রতি মুহূর্তে যে একটা দারুণ ব্যাপার ঘটে চলেছে, মানে এই যে আমরা শ্বাস নিচ্ছি, অক্সিজেন ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, এটা নিয়েই আজ আমরা একটু গভীরে যাব। আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো মূলত ফুসফুসের ওই ছোট্ট ছোট্ট বায়ুথলি মানে অ্যালভিওলাই আর শরীরের কোষগুলোর মধ্যে এই গ্যাস বিনিময়টা কিভাবে হয় সেটার উপর জোর দেয়। মূল লক্ষ্য হল পুরো ব্যাপারটা বোঝা, কিভাবে চাপের পার্থক্যের জন্য গ্যাসগুলো এদিক ওদিক যায়। চলুন এই প্রক্রিয়াটা একটু খোলা যাক। গ্যাস বিনিময় তো শুধু ফুসফুসে আটকে থাকে না, তাই না? এটা তো রক্ত আর দেহের বিভিন্ন কলার মধ্যেও চলে। হ্যাঁ, একদম। আর এই পুরো বিনিময়ের মূলে আছে খুব সাধারণ একটা ভৌত নিয়ম, ব্যাপন বা ডিফিউশন। মানে গ্যাস সবসময় যেখানে তার চাপ বেশি সেখান থেকে কম চাপের দিকে ছুটে যায় আপনা আপনি। কোনো বাড়তি শক্তির দরকার হয় না? না না, শুধু চাপের একটা ঢাল বা নতিমাত্রা থাকলেই হলো, বেশি থেকে কমের দিকে। এই চাপের নতিমাত্রা বা পার্থক্যটাই তাহলে প্রধান চালিকা শক্তি। কিন্তু তথ্যসূত্র বলছে আরও দুটো জিনিস নাকি গুরুত্বপূর্ণ, গ্যাসের দ্রবণীয়তা আর ওই যে পর্দাটা যার মধ্যে দিয়ে গ্যাস যায় সেটার পুরুত্ব। অবশ্যই অবশ্যই। এইগুলো ঠিক করে দেয় যে কতটা সহজে বা কত দ্রুত গ্যাসটা যেতে পারবে। ধরুন পর্দাটা যদি খুব পাতলা হয় তাহলে গ্যাস তাড়াতাড়ি যাবে। আবার ধরুন CO2, সে তো জলে খুব ভালো দ্রবীভূত হয়, সেটাও একটা বড় ফ্যাক্টর। আচ্ছা, তাহলে অক্সিজেন দিয়ে শুরু করা যাক। ডেটা বলছে ফুসফুসের অ্যালভিওলাইতে অক্সিজেনের আংশিক চাপ মানে PO2 প্রায় 104 mmHg, অথচ কোষে ব্যবহার হওয়ার পর রক্তে সেটা কমে দাঁড়ায় প্রায় 40 mmHg। এই বিশাল পার্থক্যটাই তো অক্সিজেনকে টেনে আনে, তাই না? ঠিক তাই। অ্যালভিওলাই থেকে রক্তে আর তারপর রক্ত থেকে কোষে পুরো রাস্তা জুড়ে একটা স্পষ্ট চাপের ঢাল আছে। রক্ত যখন ফুসফুস থেকে বেরোয় তখন তার PO2 থাকে প্রায় 95 mmHg আর কোষের ভেতরে মাত্র 40 mmHg। তো অক্সিজেন স্বাভাবিকভাবেই বেশি চাপ থেকে কম চাপের দিকে রক্ত থেকে কোষের দিকে চলে যায়। ব্যাপারটা জলের গড়িয়ে পড়ার মতোই সহজ। বেশ বেশ, অক্সিজেনের রাস্তাটা বোঝা গেল। কিন্তু কার্বন ডাই অক্সাইড, ওর তো উল্টো যাত্রা, তাই না? কোষে তৈরি হচ্ছে, তারপর রক্তে আসছে, শেষে ফুসফুস দিয়ে বাইরে। হ্যাঁ, আর এখানেই বিষয়টা আরও একটু অন্যরকম, মজার। কোষে যে CO2 তৈরি হচ্ছে তার চাপ PCO2 থাকে প্রায় 45 mmHg। সেটা কিন্তু শিরা রক্তে থাকা CO2 চাপের প্রায় 40 mmHgর চেয়ে বেশি। তাই CO2 লাফ দিয়ে কোষ থেকে রক্তে চলে আসে। এই রক্ত যখন ফুসফুসে পৌঁছায় তখন দেখে অ্যালভিওলাইয়ের ভেতরে CO2 চাপ আরও কম, মাত্র 40 mmHg। ফলে রক্ত থেকে CO2 এবার ফুসফুসে অ্যালভিওলাইতে চলে যায়। কিন্তু একটা জিনিস খেয়াল করুন। কি? চাপের পার্থক্যটা। হ্যাঁ, চাপের পার্থক্যটা দেখুন, অক্সিজেনের মতো অত বেশি নয়। ঠিকই তো। অক্সিজেনের ক্ষেত্রে অ্যালভিওলাই 104 আর অক্সিজেনবিহীন রক্ত 40, প্রায় 64 mmHg পার্থক্য। কিন্তু CO2-র ক্ষেত্রে টিস্যু 45 আর অ্যালভিওলাই 40, পার্থক্য মাত্র 5 mmHg। এত কম চাপে এত সহজে CO2 বেরোয় কি করে? এখানে কি ওই দ্রবণীয়তার ব্যাপারটা কাজে আসছে? একদম ঠিক পয়েন্টে এসেছেন। এখানেই কার্বন ডাইঅক্সাইডের সুপার পাওয়ার। তথ্য বলছে CO2 অক্সিজেনের চেয়ে প্রায় 20 থেকে 25 গুণ বেশি দ্রবণীয়। 20-25 গুণ? তার মানে কি দাঁড়ালো? মানে হলো চাপের পার্থক্য কম হলেও অনেক বেশি পরিমাণে CO2 ওই ব্যাপন পর্দা ভেদ করে চলে যেতে পারে একই সময়ে একই চাপে। এটা আসলে শরীরের একটা দারুণ ব্যবস্থা। কম চাপ ব্যবহার করেই বর্জ্য গ্যাসটাকে CO2কে খুব দক্ষতার সাথে বের করে দেওয়া। আর সেই পর্দাটা ব্যাপন ঝিল্লি, সেটার গঠনও তো অসাধারণ, মাত্র 3টে স্তর। হ্যাঁ, অ্যালভিওলাইয়ের পাতলা এপিথিলিয়াম, রক্তনালীর এন্ডোথিলিয়াম আর মাঝখানে একটা বেসমেন্ট পদার্থ। সব মিলিয়ে পুরুত্ব 1 মিলিমিটারেরও অনেক কম। এটা ভাবাই যায় না। অবিশ্বাস্য রকম পাতলা। এই পাতলা গঠন তার সাথে যোগ করুন অ্যালভিওলাইয়ের বিশাল সারফেস এরিয়া, ক্ষেত্রফল প্রায় একটা টেনিস কোর্টের সমান।
এই সব কিছু পাতলা পর্দা, বিশাল জায়গা, চাপের নতিমাত্রা সব মিলিয়ে গ্যাস বিনিময়টাকে সাংঘাতিক কার্যকর করে তুলেছে। শরীর যেন প্রতি মুহূর্তে তৈরি থাকছে, অক্সিজেন নাও, CO2 বের করে দাও। একদম, পুরো সিস্টেমটা দারুণভাবে অপটিমাইজড। তাহলে যদি আমরা পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি, মূল কথাগুলো কি দাঁড়াচ্ছে? গ্যাস বিনিময় হচ্ছে ব্যাপন দিয়ে, মানে বেশি চাপ থেকে কম চাপের দিকে যাওয়া। চালিকা শক্তি হলো আংশিক চাপের পার্থক্য। হ্যাঁ, আর CO2 বেশি দ্রবণীয় হয়, কম চাপেও সহজে চলাচল করতে পারে। আর ফুসফুসের গঠন, বিশেষ করে ওই পাতলা ব্যাপন ঝিল্লি আর বিশাল পৃষ্ঠতল, এই প্রক্রিয়াটাকে দারুণভাবে সাহায্য করে। ঠিক, এই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। বলুন। যেহেতু পুরো প্রক্রিয়াটা চাপের এই সূক্ষ্ম ভারসাম্যের উপর এতটা নির্ভরশীল, আচ্ছা, কি হবে যদি ভারসাম্যটা কোনো কারণে বিগড়ে যায়? ধরুন কেউ খুব উঁচুতে পাহাড়ে উঠল, যেখানে বাতাসের চাপ এমনিতেই কম, অথবা ধরুন কারু ফুসফুসের অসুখ হলো, যার ফলে ওই ব্যাপন ঝিল্লিটা হয়তো মোটা হয়ে গেল বা ক্ষতিগ্রস্ত হলো। তখন এই গ্যাস বিনিময়ের দক্ষতায় কীরকম প্রভাব পড়তে পারে? এটা কিন্তু আমাদের শরীরের ক্ষমতা আর সীমাবদ্ধতা নিয়ে আরও ভাবনার জায়গা তৈরি করে দেয়, তাই না?